সুপ্রিয় দর্শক, এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, আলোচনার জন্য আজ দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিব। রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। আজম ভাই এবং শহীদ ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গতকাল বাংলা নববর্ষের প্রথম দিন ছিল, কেমন কাটলো আসলে বর্ষবরণ? ধন্যবাদ আপনাকে। গতকালকে বাংলা নববর্ষে একটা ব্যতিক্রমী শুভ দিন কেটেছে, কারণ গত 17 বছর এই নববর্ষকে ফ্যাসিবাদী সরকার নানানভাবে তুলে ধরবার চেষ্টা করেছে। নানানভাবে পৌরাণিক পৌত্তলিক সংস্কৃতি দ্বারা আবর্তিত হয়ে তারা এই দিনটাকে তারা পালন করবার চেষ্টা করেছে। আমরা আমাদের দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হয়ে জনগণকেও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে একটা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কালকে এই প্রথম আমরা পহেলা বৈশাখ উদযাপন করলাম। এবং এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান চমৎকার বাণী দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেকটি জেলায় উপজেলায় বৈশাখী শোভাযাত্রা ছিল। সেখানে আমাদের দেশীয় সংস্কৃতির যে দিকগুলো সেগুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি, এবং সেগুলোর মধ্য দিয়ে খুব আনন্দ ঘন পরিবেশে আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি। এবং এই যে যাত্রা শুরু হলো দেশীয় সংস্কৃতির, এই যাত্রার চর্চায় আমরা বিদেশি সংস্কৃতিকে, আমরা পৌরাণিক পৌত্তলিক সংস্কৃতিকে আস্তে আস্তে বিদায় করে আমাদের হাজার বছরের যে দেশীয় সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা চর্চা করব, এটা আমি মনে করি। শহীদ ভাই, সাংবাদিক হিসেবে এবারের বর্ষবরণ কেমন ছিল? কোনো ভিন্নতা দেখেছেন কিনা? জি, ধন্যবাদ প্রথমে আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে। এবারের নতুন বছরে বর্ষবরণে ভিন্নতা দেখেছি কিনা, নিঃসন্দেহে এবারের বর্ষবরণে ভিন্নতা ছিল। আপনার যেটি আহমেদ আজম ভাই বললেন, একই সাথে আমরা যেই জিনিসটি দেখেছি কালকে, আমাদের যে পরিসংখ্যানটি এসেছে যে এবারের বর্ষবরণে এদেশের মুসলমানদের সাথে আরও প্রায় 28টি জাতিগোষ্ঠীর লোকেরা কালকে বর্ষবরণে অংশ নিয়েছিলেন, এবং তারা তাদের মতো করে নতুন বছরকে উদযাপন করেছেন, আনন্দ করেছেন, শোভাযাত্রা করেছেন। এটি আমরা দেখেছি। একই সাথে নতুন যে জিনিসটি আমরা দেখেছি, বিগত 16-17 বছরে বাংলাদেশের যে নববর্ষটি উদযাপিত হয়েছে, যেটি আহমেদ আজম ভাই বললেন যে এটি একটি পৌত্তলিক সংস্কৃতি চাপিয়ে দেবার জন্য নানা ধরনের চেষ্টা আমরা দেখেছি এই বর্ষবরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটি যে এদেশের এই জনপদের সংখ্যাগুরু মুসলমানদের একটি অনুষ্ঠান ছিল, সেটি বিগত 15-16 বছরে আমরা বুঝতে পারিনি, কিন্তু গতকালকের যে বর্ষবরণটি ছিল সেখানে আমরা দেখেছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল এবং আনন্দ করেছে। লক্ষণীয় ছিল যে আলেম সমাজদের ভিতর থেকে একটি বড় শোভাযাত্রা আমি কালকে লক্ষ্য করেছি। মুসলমানদের, যারা এদেশের যাদেরকে বলা হতো যে এরা নতুন নববর্ষের অনুষ্ঠানকে এরা স্বীকৃতি দেয় না, এই অনুষ্ঠানে অংশ নেয় না, কিন্তু কালকে আমরা দেখেছি সেটিও তারাও তাদের মতো করে বর্ষবরণ করেছে, নববর্ষ পালন করেছে। এবং এক ধরনের আশঙ্কা ছিল, সেই আশঙ্কা আসলে বাস্তবে কিছু দেখা যায়নি। না, আশঙ্কার কথা যেটি আসছে, সে আশঙ্কা তো হবার কথা নয়। এবার আমরা নতুন একটি আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে এবারের বর্ষবরণটি হয়েছে। শুধু আমরা দেখেছি, শুধু অন্য বছর দেখেছি বর্ষবরণটি আমাদের এই শাহবাগ কেন্দ্রিক এবং চারুকলা কেন্দ্রিক বড় জমায়েতটা হতো। এবার দেখেছি সারা ঢাকাতে। আপনি দেখবেন যে ঢাকা 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে এটি উদযাপন করেছে। কালকে মানিক মিয়া এভিনিউতে বর্ষবরণের যে অনুষ্ঠানটি ছিল সেটি ছিল লক্ষণীয়। তো এজন্য বলবো যে এবারের এই বর্ষবরণটি নতুন প্রেক্ষাপটে এদেশের মানুষ, এই জনপদের মানুষ এটিকে নিজেদের করে নিয়েছে, এবং যেই নতুন বছরকে সামনে রেখে
বিগত সরকার মানে ফেসিবাদী সরকার, পালিয়ে যাওয়া সরকার যে নতুন বয়ান তৈরি করে এদেশের মানুষের কৃষ্টি কালচার আকিদাকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় প্রবাহিত করবার যে চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে এই দেশ, এই জনপদ, এই জাতি আমি মনে করি রক্ষা পেয়েছে, উদ্ধার পেয়েছে। আজম ভাই, আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একটি বৈঠক রয়েছে এবং আমরা যতটুকু জানি যে বিএনপির চাওয়া অনুযায়ী বৈঠকটি হচ্ছে। বিএনপি আসলে কি জন্য এই বৈঠকটির জন্য তারা আহ্বান করেছেন, মানে মূল এজেন্ডা কি বৈঠকের? প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য তারা সময় চেয়েছেন, আগামীকাল বেলা 12টায় প্রধান উপদেষ্টা সময় দিয়েছেন। দেখুন, আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে। মুক্তিযুদ্ধের পর এখন পর্যন্ত যতবার ফ্যাসিস্ট বা স্বৈরাচার গণতন্ত্রকে হরণ করবার চেষ্টা করেছে বা হরণ করেছে, তার বিরুদ্ধেও কিন্তু বিএনপি জনগণকে সাথে নিয়ে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার চেষ্টা করেছি এবং বারবারই সফলও হয়েছি। এটা স্বৈরশাসক এরশাদের সময়ে, এই 5ই আগস্টে সকলেই কিন্তু গণতন্ত্রের পক্ষে রায়টা দিয়েছে যে না, আমরা একনায়কতন্ত্র চাই না, আমরা ফ্যাসিজম চাই না। আমাদের দেশটা জনগণের মালিকানার দেশ, আমরা জনগণের মালিকানা জনগণকে ফেরত দেব এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার এই দেশ শাসন করবে। সেজন্যেই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রী, আর আমরা গণতন্ত্রের জন্যেই লড়াই করেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন থেকে দায়িত্ব পেয়েছেন গত 6.5 বছর, তিনি গণতন্ত্রের জন্যে লড়াই করছেন। এখনও গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। কিন্তু এই যে 5ই আগস্টের পর আমরা গণতান্ত্রিক বা আন্দোলনরত সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে যে সরকারকে আমরা সমর্থন দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকারের প্রধান অবশ্যই একজন বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রত্যাশা যে তিনি একটা পর্যায় পর্যন্ত সংস্কারকে ধারণ করে বা সংস্কারকে বাস্তবায়ন করে তিনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি নিজেও কিন্তু বলে থাকেন যে এই সামনের নির্বাচনটি হবে ইতিহাসের সবচেয়ে চমৎকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। আমরাও খুব আশাবাদী। আমরা মনে করি না যে ফখরুদ্দিনের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস নীরবে চলে যান। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকুক যে তিনি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে গেছেন এবং নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু করে গেছেন, এটা আমরা মনে করি। কিন্তু ইদানিংকালে লক্ষ্য করছি সরকারের ভেতরে এবং বাইরে ভিন্ন সুর। সরকারের আগামীকালের যে বৈঠক, সেখানকার মূল এজেন্ডা কি? আপনাদের দলের তরফ থেকে কি তুলে ধরা হবে? সেইখানেই আমি আসছি যে গত কয়েকদিন যাবতই লক্ষ্য করছি যে সরকারের ভেতরে উপদেষ্টারা বলছেন এই সরকার নির্বাচিত সরকার, কেউ কেউ বলছেন আমরা 5 বছর জনগণ চাই, আমরা 5 বছরই থাকি। সরকারের বাইরেও কেউ বা 2-1টি রাজনৈতিক দল সেরকম সুরেই কথা বলছেন। তো আমাদের জনগণ বিভ্রান্ত, আমরাও বিভ্রান্ত। আমরা প্রফেসর ইউনূস সাহেবকেও এতদিন শুনেছি যে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে, আবার মাঝখানে শুনলাম যে কম সংস্কার বেশি সংস্কার, কম সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে। এরপরে ঈদের পরে শুনি উনিও বলছেন যে নির্বাচন হবে ডিসেম্বর অথবা জুনে। এরপরে গত 2-3 দিন যাবৎ 2জন উপদেষ্টা, একজন বলছেন যে আমরা জনগণ চায় 5 বছরই থাকি, আরেকজন বলছে যে আমাদের সরকার তো নির্বাচিত সরকার। এই যে বিভিন্ন সুরের কথা বলা, জনগণ বিভ্রান্ত হচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু গণতন্ত্রী, আমরাও গণতান্ত্রিক দল হিসেবে গণতন্ত্রকে প্রতিষ্ঠার আন্দোলনেই কিন্তু আমরা সারাটা জীবন ছিলাম রাজপথে।
তাই আগামীকালের বক্তব্যটা আমাদের খুব পরিষ্কার থাকবে যে গণতন্ত্রের নবযাত্রা শুরুতে আপনারা কবে কিভাবে নির্বাচনটি দেবেন সেই নির্বাচনের রুটম্যাপটি সুস্পষ্ট করা দরকার এবং সেই নির্বাচনের জন্য জাতিকেও প্রস্তুত করা দরকার। একটা কথা মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক ভালো করছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে এই সরকারটি সকলের সমর্থিত সরকার, নির্বাচিত সরকার না। এটা একটি আপৎকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসলেই সেই সরকার হবে নির্বাচিত সরকার এবং জনগণ সেটা চায়। আমি গ্রামান্তরে ঘুরি, জনগণের সাথে কথা বলি, সকলেই একদিকে প্রফেসর ইউনূসের প্রশংসা করেন, ভালো করছেন, আরেকদিকে বলেন যে ঠিক আছে কিন্তু আমরা নির্বাচন চাই। এখন যে ঘোলাটে অবস্থাটা আমরা লক্ষ্য করছি সেই অবস্থা থেকে জনগণকেও পরিষ্কার করবার জন্যে, নিজেরাও পরিষ্কার হওয়ার জন্যে আগামীকালকে আমাদের নেতৃবৃন্দ যাবেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা যে তৈরি হয়েছে এই ধোঁয়াশাটা পরিষ্কার হওয়া দরকার। এই ধোঁয়াশা পরিষ্কার হয়ে নির্বাচনের পথে সরকার যাবে এবং জাতি যাবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া কিন্তু গণতন্ত্রের যাত্রা শুরু হবে না, গণতন্ত্রের যাত্রা শুরু হবে না। এজন্যেই আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা স্পষ্ট বক্তব্য নিয়েই আগামীকালকে প্রধান উপদেষ্টা শহীদ ভাই, আজম ভাইয়ের কথা স্পষ্ট এবং আমরা যারা সাংবাদিক তারা মানে বিএনপির তরফ থেকে আমরা যেটা জেনেছি যে আসলে সুনির্দিষ্ট একটি এজেন্ডার ভিত্তিতে তারা যাচ্ছেন, তারা সুস্পষ্ট একটি রোডম্যাপ টাপছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর তো একটা প্রস্তুতির বিষয় আছে, আজম ভাই যেটা বললেন যে জনগণের একটা প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতির একটা বিষয় থাকে, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য কি সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা কি করা দরকার সরকারের তরফ থেকে? তো প্রথমে দেখুন, যেই কথাগুলো আজম ভাই বললেন, তো আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আজম ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, আমি দ্বিমত পোষণ করতে চাই এটা বলবো না। একটি গণতান্ত্রিক দেশের নির্বাচন তো এটি প্রত্যাশা করবে, নির্বাচন তো হতেই হবে, সেটি ঠিক আছে। তো এখানে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে বিগত 16 বছরের ভিতরে 3টি নির্বাচনের নামে 3টি প্রশাসনের নির্বাচন আমরা দেখেছি। নির্বাচন তারা তাদের মতো করে নিয়েছে। এরপরে এই জুলাই বিপ্লবের পরে একটি নতুন সরকার গঠিত হয়েছে। তো সেইখানে আমরা দেখেছি, এটি দুঃখজনক আমাদের জন্য যে এই ছাত্র জনতার আন্দোলন দিয়ে শুরু হওয়া যেই সর্বব্যাপী যে আন্দোলনটি গণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটেছে এবং তার প্রেক্ষিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে। তো সেই উপদেষ্টা পরিষদের সরকার গঠন হওয়ার ডে 1 থেকে আমি যদি বলি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের দাবি করে আসছে। তো আমি যদি সেইখানে প্রশ্ন করি যে যেই ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে এদেশের পুলিশ প্রশাসন একেবারে ভেঙে পড়েছে, ব্যুরোক্রেসি একেবারে যারা আওয়ামী লীগ যেভাবে 16 বছরে সাজিয়েছে সেভাবে রয়েছে এদেশের। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যমগুলো এমন লোক বসানো হয়েছে যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বয়ান তৈরি করবার জন্য কাজ করত, তারা সাংবাদিক হিসাবে কাজ করতো না। সেই পরিস্থিতির মধ্যে এই ভঙ্গুর প্রশাসন দিয়ে কি একটি নির্বাচন, যখন আমরা প্রথম দিন থেকে নির্বাচন দাবি করে আসছি, এখানে একটি সংস্কার না করে কি নির্বাচনটি করা সম্ভব? যদি এর মধ্যে দিয়ে একটি নির্বাচন করা হয় তাহলে আমরা যেই গণতন্ত্রের প্রত্যাশা করি, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা করি, সেটি কি প্রতিষ্ঠা করা সম্ভব? এখানে আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আর যে কথাটি আসছে, হ্যাঁ এই সরকারটি নির্বাচিত না, এটা তো ঠিক আছে, নির্বাচনের মধ্যে দিয়ে আসেনি, কিন্তু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে এসছে। নির্বাচনের তো অনেকে বলে এটি যে এই সরকার তো নির্বাচনের চেয়ে বেশি শক্তিশালী সমর্থন নিয়ে আসছে, এই কথাটিকে আমরা অস্বীকার কিভাবে করব? সুতরাং আমরা যদি মনে করি যে না এখন এই 3 মাসের মধ্যে, কেউ বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, এটি বলেছে আমাদের রাজনৈতিক নেতারা, তখন আমাদের কাছে দুঃখ লেগেছে যে এতগুলো রক্তের বিনিময়ে, এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আসলো, এখন এই নির্বাচন নিয়ে আমরা আর একটা বিভেদ তৈরি করবার চেষ্টা শুরু করেছি। তো এখানে আমরা যদি এখন নিজেদের ভিতরে
এই বিভেদের দেয়াল তুলে দেই, তাহলে সেই ফ্যাসিবাদ যারা 16 বছর পর্যন্ত এই রাষ্ট্রকে শোষণ করেছে, শাসন করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তারা আবার একটি সুযোগ পাবে। সুতরাং এখন প্রথম কাজ হচ্ছে যে সংস্কারের কথা বলছে, আমরা সব সংস্কার এই সরকার করতে পারবে এটা আমরা মনে করি না। এবং এখানে ন্যূনতম যে সংস্কারগুলো, এগুলো তো করা দরকার। এই ফ্যাসিবাদের বিচার হওয়া দরকার না? আপনি বলেন যে এদেরকে যদি বিচার করা না হয়, এরা যেই শাসনকে সাজিয়েছে সেই শাসনকে, প্রশাসন ব্যবস্থাকে আপনি যদি ঢেলে না সাজান নতুন করে, তাদেরকে দিয়ে কি নির্বাচন করবেন? আজকে পুলিশ প্রশাসন কাজ করতেছে না, এখনও তারা পুরোপুরি ফাংশনাল হয় নাই, তাদেরকে দিয়ে কি নির্বাচন করবেন? অনেকে বলে যে 8 মাস চলে গেলে এখনও তো নির্বাচন। তো হ্যাঁ, নির্বাচন হবে। আমরা দেখেছি যে নতুন একটি, এই সরকারটি তো এমনি এমনি যায়নি। ওই সরকারটি যদি দেখা যেত যে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছে, 6 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া সম্ভব, কারণ তারা তখন প্রশাসন সব জায়গায় ঠিক থাকলে। কিন্তু প্রশাসন এখনও ঠিক হয়নি। আমাদের গণমাধ্যমে যারা কাজ করে সেখানেও আমরা দেখছি যে এখন আবার তারা নতুন করে, যারা বিগত দিনে এদেশের সাংবাদিকতার লেভেলকে কাজে লাগিয়ে এদেশে একটি ভিন্ন বয়ান তৈরি করে এদেশের গণতন্ত্রকে মানে এদেশ থেকে বিদায় করে দিয়ে উন্নয়নের স্লোগান শুধু আমরা গণমাধ্যম থেকে দেখতাম, তারা তো এখনও আছে। সুতরাং আমার মনে হয় যে ন্যূনতম সংস্কারগুলো করার জন্য, কালকে যেই কথাটি বললেন যে বিএনপির নেতৃবৃন্দ উপদেষ্টার সাথে যাবেন, হ্যাঁ, সেখান থেকে তারা একটি ওয়াদা আদায়ের জন্যই যাবেন, নিঃসন্দেহে যে একটি রোডম্যাপের জন্য যাবেন তারা। তো আমার কাছে এই নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে যে এই ন্যূনতম সংস্কারগুলো, এই বিচারগুলো যদি না করে নির্বাচনে যান, তাহলে এদেশের মানুষ বিভ্রান্ত হবে। আমি মনে করি আমিও বিভ্রান্ত হব, এজন্য যে আমার ভাইয়ের রক্ত এখনও, রক্তের দাগ শুকায়নি, তাদের হত্যার বিচারের আগে আমার মনে হয় যে এখানে একটা বন্দোবস্ত দরকার যে হ্যাঁ, তাদের হত্যার বিচারটা আপনারা করেন। এই যে যারা ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে বিচার আওতায় আনেন, এরপর একটা নির্বাচন দেয়। সেটার জন্য কতটুকু সময় লাগবে সেটি ঠিক করে এরপরে নির্বাচনের দাবিটা আদায় করে নিয়ে আসেন। আমরা আসি আপনাদের সাথে এবং আমরা সেটি চাই। আচ্ছা ভাই, মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো মানে সরকারের তরফ থেকে একটি প্রচেষ্টা আছে কিনা যে নির্বাচন একটু বিলম্বিত করার, বা বিভিন্ন মহল থেকে বিএনপি কেন আসলে সরকারের উপর আস্থা রাখতে পারছে না? বিএনপি সংস্কার প্রক্রিয়া তো চলছে। বিএনপি সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, এ দায় কিন্তু বিএনপির না, এই দায় কিন্তু সরকারের কিছু কিছু উপদেষ্টার। কারণ তারা প্রকাশ্যে যে ধরনের মন্তব্য করছে, বা দুই একটি রাজনৈতিক দলও যে ধরনের মন্তব্য করছে, শুধু বিএনপি না, পুরো জাতি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এখন বিষয়টা হলো, আমরা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেখানে বিএনপির বিশাল একটা অংশগ্রহণ আছে, অন্যান্য রাজনৈতিক দলের বিশাল অংশগ্রহণ আছে, ছাত্রদের বিশাল অংশগ্রহণ আছে। এখন বিষয়টা হলো যে সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মূল মন্ত্রও কিন্তু এই গণতন্ত্র। এখন সংস্কার আমরা চাই, কারণ বিএনপির নেতৃত্বে রাজপথের প্রায় সকল রাজনৈতিক দল আজ থেকে 2.5 বছর আগে দেশনায়ক তারেক রহমান সংস্কারের 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা তো বলি না যে আমরা সংস্কার চাই না, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই সংস্কার চলতে থাকবে। যেমন আমার সম্মানিত আলোচক বললেন যে ফ্যাসিবাদের বা গণহত্যাকারীদের বিচার শেষ না করে কি করে নির্বাচন হবে। খুব ভালো বলেছেন, ওনার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করব যে 8 মাস হয়ে গেছে, এখনও কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়নি। কারণ এটা এমন একটা প্রক্রিয়া যেটা লেংদি হতে বাধ্য, কারণ সমস্ত তথ্য উপাত্ত নিয়েই এই বিচার প্রক্রিয়া শুরু হবে। তো যখন একটা পর্যায়ে বিচার প্রক্রিয়া শেষ হবে, আবার আরেকটা পর্যায়ে যাবে, অর্থাৎ এই বিচার প্রক্রিয়া শেষ হতেও কিন্তু 2, 4, 10 বছর লেগে যাবে। তাহলে কি জনগণ 10 বছর অপেক্ষা করবে? আসেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাও বলেছি, উনি যে কথাটা বললেন যে ন্যূনতম নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো 8 মাস হয়েছে, আরও 8 মাস বাকি আছে। এর মধ্যে এই সংস্কারগুলো হতে পারে, তারপরে নির্বাচিত সরকার সংস্কার
এগিয়ে নেবে। অর্থাৎ যখনই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা শুরু করব, তখনই কিন্তু আমাদের এই সকল কার্যক্রমগুলো আরও বেশি সচল হবে, কারণ জনগণের ওই ধরনের ম্যান্ডেটই থাকবে। এভাবেই কিন্তু গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। আপনি মনে করবেন যে আমেরিকা বা ইংল্যান্ড বা ভারত কোনো দেশের বা ইউরোপিয়ান ইউনিয়ন কোনো দেশের গণতন্ত্রই কিন্তু একেবারে নিরবিচ্ছিন্নভাবে এমনিতেই আসেনি। তাদেরও অনেক চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। কাজেই আমাদের এর ভেতর দিয়েই এগোতে হবে। এগোতেই হুচট খাবো, আবার এগোবো, আবার হুচট খাবো। আমরা কিন্তু গণতন্ত্রের একটা পর্যায়ে পৌঁছে যাব, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতায় পৌঁছে যাব। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে। আমাদেরকে সেই ক্ষেত্রে ভয় পেলে চলবে না। আমি ঈদের পরে লক্ষ্য করছি, যেমনি ফ্যাসিবাদের যারা দোসর তারা বলতেন যে কিভাবে নির্বাচন হবে, আপনারা শেখ হাসিনার বিকল্প একজনকে নিয়ে আসেন, তো বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই, তাই ওই নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। ঠিক সেরকম এই ঈদের পরে কিছু নতুন ইউটিউবার এসছে যারা বলা শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নেই, তিনি যতদিন আছেন ততদিন নির্বাচনের প্রয়োজন নেই। কেউ কেউ মনে করেন লাইফ টাইম থাকুক, নির্বাচনের প্রয়োজন নেই। এগুলো তো গণতন্ত্রের কথা না। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সকলের শ্রদ্ধার, উনি বরেণ্য ব্যক্তিত্ব, ওনাকে আমরা সকলে সমর্থন দিয়েছি। তারপরও মনে রাখতে হবে যে ওনার সরকারটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। উনি যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, তত দেশের জন্য এবং ওনার জন্য মঙ্গল। ওই যে বলেছি যে উনিও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে নতুন বাংলাদেশের যাত্রা উনি শুরু করে দিয়েছেন। কিন্তু ইদানিংকালে যে কিছু কিছু ইউটিউবারের লক্ষ্য করছি যে ওনার আর কোনো বিকল্প নেই, সেই মানে শেখ হাসিনার মতোই কথার প্রতিধ্বনি। আমরা ওই জায়গাটায় যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশে উনার মধ্য দিয়েই নতুন গণতন্ত্রের অভিযাত্রায় যাত্রা শুরু। আজম ভাই সংস্কার, বিএনপি সংস্কারের বিপক্ষে নয় এই ধরনের যুক্তি তুলে ধরছিলেন, কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কম সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে একটি তর্ক বিতর্ক চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এই তর্কটা কেন বা বিতর্কটা কেন? আচ্ছা দেখুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক এই উত্তরগুলো বোধহয় রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি, তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমার কাছে যেটি মনে হয় যে আমার আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে মনে, যে ধরুন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, এই আন্দোলনটি যদি না হতো, সেই ফ্যাসিবাদী সরকার যদি এখনও ক্ষমতায় থাকতেন, তাহলে রাজনৈতিক দলগুলো কি করতেন? তারা কি নির্বাচন চাইতেন, না এই সরকারের পতনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটা কিভাবে আমরা করতাম? কারণ আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিগত দিনে বেশ কিছু কথা শুনেছি। আমরা যখন বলেছি যে এই সরকারকে পতন করবার জন্য একটি গণ অভ্যুত্থান দরকার, একটি আন্দোলন দরকার, এবং সেই আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটতে পারে, তখন রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা কথা শুনেছি যে না, আমরা বড় দলের পক্ষ থেকে যে আমরা একটি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিকভাবে আমরা এই সরকারের বিদায় চাই। আমরা কোনো রেজিমেন্টেড দল না যে এই সরকারকে আন্দোলন দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা একে পতন ঘটাতে পারবো, এই আস্থাও আমাদের নেই তাদের কথায়, যেটি আমি বুঝতে পেরেছি, এবং তাদের সেটি সম্ভবও নয়। কিন্তু সেই ফ্যাসিবাদী সরকারের পতন তো একটি আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে, এবং 2000 ছাত্র জনতার জীবন এবং 30,000 ছাত্র জনতার আহত হওয়ার মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আমরা যদি বলি যে এখন আমাদের নির্বাচন দরকার, অবশ্যই নির্বাচন তো দরকার। দেশ তো নির্বাচিত সরকার চালাবে, গণতন্ত্রের নির্বাচন একটি অন্যতম অনুষঙ্গ এই সরকার পরিবর্তনের জন্য। তো যে জায়গায় সরকারটি পতন হয়েছে, আমরা কি এই রাজনৈতিক দলগুলো কি বসে পারতো না যে ঠিক আছে তারা নির্বাচনের রোডম্যাপ দিতে পারে না, ঠিক আছে আমরা আপনাদেরকে 2 বছর সময় দিলাম, যে এই 2 বছরের ভিতরে এই সংস্কারগুলো করে আপনারা নির্বাচনটি দেবেন। কারণ আপনারা একটি ম্যান্ডেট নিয়ে এসেছেন, এদেশের সাধারণ জনগণের একটি ম্যান্ডেট নিয়ে এসেছেন। তাহলে আমার মনে হয় যে
এই সরকার যেই পেইনের মধ্যে আছে, আমি বলবো যে আমি বলেছি আগে যে ডে 1 থেকে এই সরকারকে একটি প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে প্রেশারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে নির্বাচন দিতে হবে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে। এখন এরকম একটি ভঙ্গুর অবস্থার মধ্যে একটি সরকার আসবার পরে তাদেরকে আগেই যদি আমি এত চাপের মধ্যে রাখি, তারা দেশে সংস্কারের জন্য কাজ কখন করবে? অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছিল একটি দেশ পরিচালনা করবার জন্য। আজম ভাই জানবেন যে এখানে অর্থনীতিকে যদি আপনি শক্ত করে দাঁড় করাতে না পারেন, কোমর সোজা করে অর্থনীতিকে দাঁড় করানো না যায়, রাষ্ট্র কীভাবে চালাবেন? কারণ এদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। তো সেখানে এই ভঙ্গুর অর্থনীতির ভিতর থেকে একটি দেশকে আগে দাঁড় করাতে হবে, অর্থনীতিকে ঠিক করতে হবে, এরপরে আপনার এই প্রশাসনকে ঠিক করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। সেটা কি 3 মাস 6 মাসে সম্ভব? এটি আমার এই প্রশ্নটি আমরা করেছিলাম অনেকের কাছে, এর সঠিক জবাব আমরা পাইনি। অনেকে বলেছেন সম্ভব, অনেকে বলেছেন এটি সম্ভব নয়। তো সুতরাং সেই জায়গায় তো প্রশ্ন রয়ে গেছে আমাদের। সুতরাং আমি মনে করি যেটি বলেছেন যে হ্যাঁ নির্বাচন, আমরা শুধু নির্বাচনের কথাই শুনছি, তো এই সরকারের কাছে আমরাও যে উপদেষ্টা পরিষদের সরকারের কাছে দাবি করব যে হ্যাঁ ঠিক আছে, আপনারা যেহেতু পরিষ্কার, যেটি আজকেও বোধহয় সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টার একটি নিউজ আসছে কোথায়, তারা বলেছে যে হ্যাঁ ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, এটি উপদেষ্টা বলছে, এটাই আমাদের কথা। এবং এটি আপনি দেখবেন বিভিন্ন গণমাধ্যমে আসছে। এটি যদি তারা বলে থাকেন যে হ্যাঁ জুনের মধ্যে নির্বাচন, তাহলে আমাদের দ্বিমত করবার কারণ না এটার সাথে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত যে হ্যাঁ ঠিক আছে, আপনারা যেহেতু জুনের মধ্যে বলছেন, এটার জন্য আপনারা কখন এটার ভিতরে একটা রোডম্যাপ আপনার তৈরি করুন যে ঠিক আছে এই সময় এই সংস্কারগুলো করব, এরপর এটা করব। তো এখন যদি বলে যে না জুন মাস পর্যন্ত যাওয়া যাবে না, আবার ডিসেম্বরের মধ্যে করতে হবে, তাহলে আরেক ধরনের প্রেশারে পড়বে তারা যেহেতু বলছে, তাদের কথার উপরে যদি আমরা আস্থা রেখে এটা বলতে পারি যে ঠিক আছে আপনাদের সেই রোডম্যাপটি আমরা চাই। যেহেতু জুনের মধ্যে বলছেন, তারা যেহেতু জুন পর্যন্ত সময় তারা চিন্তা করছে, আমার মনে হয় সেই সময়টুকু দেয়া দরকার। তো এটা হলে আমার মনে হয় তারা প্রেশারটা কম ফিল করবে এবং তারা তাদের মতো করে কাজ করতে পারবে। আচ্ছা ভাই, আপনারা শহীদ ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি যে আপনারা দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে শুরুতে বলছিলেন যে যৌক্তিক সময়ের মধ্যে আপনারা নির্বাচন চান, তারপরে এই বছরের এই জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা একবার বলা হচ্ছিল, এখন যে দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুন। তো জুন মাসের মধ্যে নির্বাচনটা হলে আপনাদের আপত্তিটা কোথায়? মানে বিএনপি কি কিছুটা অধৈর্য হয়ে উঠছে নির্বাচনের জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য? দেখুন, আপনার মনে থাকবার কথা যে 90-তে যখন স্বৈরশাসক এরশাদের পতন হলো, তখনও কিন্তু আমরা সকল রাজনৈতিক দল মিলে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম এবং তিনিও কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে গিয়েছিলেন। তো এখন সেনাপ্রধান কিন্তু বলেছেন যে না, 18 মাসের মধ্যে আমরা নির্বাচন করব। এখন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে তিনি বলেছেন জনগণ আমাদের 5 বছর দেখতে চান, কয়েকদিন আগে আবার আজকে সে পরিষ্কার করেছেন, আজকে আবার বলেছেন যে প্রধান উপদেষ্টা জনগণ চায়, তারা চায়। তো এই যে বিভ্রান্তিগুলো নিরসনের জন্য যে আগামীকালকে বিএনপির নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাবেন, এইটাও তো গণতন্ত্রের একটা সৌন্দর্য যে আমরা প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করে এই বিষয়টাকে সেটেল করতে চাই। আমার সম্মানিত আলোচক যেমন বলেন যে যদি এখনও ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো তাহলে কি করতেন? এখনও যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো, আমরা গত 15.5 বছর প্রায় 2000-এর উপরে বিএনপির নেতাকর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার বিএনপির নেতাকর্মী খুন হয়ে গেছে, 60 লক্ষ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় পর্যুদস্ত আমরা। আমাদের মহাসচিব কতবার জেলে গেছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে সিনিয়র নেতারা কতবার গেছেন। আমরা কি এক মুহূর্তের জন্য মাঠ ছেড়েছি? এখনও যদি ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতো, এখনও আমরা আন্দোলনের মাঠেই থাকতাম, মাঠ তো আমরা ছাড়তাম না। এবং এরকম নজিরও নেই যে গত 17 বছরে আমরা 1 মাসের জন্যে মাঠ ছেড়ে চলে গেছি পালিয়ে, না তো। কাজেই আমরা এখনও সেটা করতাম। কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেখানে বিএনপিরও কিন্তু 800 নেতা কর্মী আত্মাহুতি দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, ছাত্রদের মধ্য থেকে আছে, শ্রমিকদের মধ্য থেকে আছে, বিশেষ করে মানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, শ্রমিকরা, সকলের অংশগ্রহণেই কিন্তু এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। সেখানে আমাদের প্রতি আমাদের নেতা
জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ছিল যে কিভাবে ছাত্রদেরকে সাথে নিয়ে সমন্বয়কদের সাথে সমন্বয় করে আমরা আন্দোলনটাকে বেগবান করব, কোনো ব্যানার যাতে আমাদের না থাকে। আমরা বিভিন্ন কৌশলে এগিয়েছি, মাঠ কিন্তু ছাড়ি নাই, কারণ আমাদের লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন। কাজে তাই করতাম এখনো। আর আমরা রাজনৈতিক দল মিলে যে একটি নির্বাচনের জন্য আলাপ আলোচনা করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করব, সেটা 1.5 বছর হোক 2 বছর হোক, এই আলোচনাটা হবে কোথায়? আলোচনাটা হবে মাননীয় প্রধান উপদেষ্টার টেবিলে। উনি সকলকে ডাকবেন, আলোচনা করবেন, বস্তুনিষ্ঠ আলোচনায় আমাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে। আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা এখন কিন্তু একটা 5ই আগস্টের পরে একটা ডেভেলপমেন্ট কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এসছে, সেটা হলো যে আমাদের মেজর ইস্যুতে জাতীয় ঐক্য। তো কাজেই সেই জাতীয় ঐক্য কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য আছে। অতএব আমরা সুস্পষ্টই বলতে চাই যে আলোচনার মধ্য দিয়েই আমরা এই বিষয়টিকে সুরাহা করব বলেই আগামীকালকে আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গেছেন। প্রধান উপদেষ্টা যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে গোল টেবিল বৈঠকও করেন, আমরাও তাকেও স্বাগত জানাবো। তারপরে একটা সকলের আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু একটা পর্যায়ের সংস্কার শেষ করে আমাদেরকে নির্বাচনে যেতে হবে। সংস্কার এগিয়ে নিতে হলেও কিন্তু নির্বাচিত সংসদ দরকার, নির্বাচিত সরকার দরকার। অতএব আমরা সংস্কার চাইলেও আমাদের নির্বাচনের বিকল্প নাই। আর এইভাবে যদি আমরা নির্বাচন পদ্ধতিটাকে ঢেলে সাজাতে পারি, ওইটুকু সংস্কার করতে পারি, তাহলে এই যে লুটতরাজ, এই যে ব্যাংক লুট, এই যে অর্থনীতি লুট, একেবারে লুট, এই যে 28 লক্ষ কোটি টাকা পাচার, এই যে বাংলাদেশটাকে একেবারে দেউলিয়া করে দেয়া, যখনই আপনি 5 বছর পর পর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকবে, যখনই ফ্যাসিবাদের মতো বিরোধী দলের উপরে অত্যাচার হবে না, যখনই জনগণের ভোট লাগবে, তখনই কিন্তু আস্তে 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 সকল পরিবর্তনগুলো, একদিনে তো আসবে না, সকল পরিবর্তনগুলো আসতে শুরু করবে। রাজনৈতিক গণতান্ত্রিক সংগঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। এটা একদিনের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে এই চর্চাটা আমরা যদি এই 54 বছর নিরবিচ্ছিন্নভাবে এই চর্চাটা করতে পারতাম, আজকে কিন্তু এই অবস্থার তৈরি হতো না। আমরা পারিনি, বারবারই গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কারণে। কাজেই আমাদেরকে যত দ্রুত সম্ভব নতুন করে যাত্রা শুরু করতে হবে। মনে রাখতে হবে, গণতান্ত্রিক যাত্রা শুরু না হলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথটা সুগম হবে না। আমাদের এই যে বিদেশি বিনিয়োগের জন্য এই সরকার চেষ্টা করছেন, আমি মনে করি অত্যন্ত শুভ উদ্যোগ। এই বিনিয়োগও তারাও, বিনিয়োগকারীরাও কিন্তু আস্তে আস্তে অপেক্ষা করবে। আপনার কাছে আমরা ফিরছি, একটু শহীদ ভাইয়ের কাছ থেকে আসি, আসুক, আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে আসি, আপনার কাছে আলোচনা আবার ফিরছি আমরা। শহীদ ভাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচার চলছে, যেটা আজম ভাই উল্লেখ করলেন যে সরকারকে 5 বছর দেখতে চায়। এই বিষয়ে আপনার মতামত কি? কতদিনের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত? দেখুন, আমি 5 বছর কেউ কেউ চায়, এটা চাইতেই পারে, অনেকের চাওয়া আছে। এই সরকার যারা আছে তারা তো তাদের তো কোনো রাজনৈতিক দল নেই, তারা তাদেরকে এদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে, ছাত্র জনতার কথা বলা হয়েছে। আমি এবার ঈদের নামাজ পড়তে ঈদগাহে গিয়েছিলাম, জাতীয় ঈদগাতে। তো সেখানে তো বেশ হাজার হাজার লোক উপস্থিত হয়। এবারের বাঁধভাঙা জোয়ার ছিল, মুসল্লিদের একেবারে রাস্তা, জাতীয় ঈদগাহ পুরা টইটুম্বুর ছিল, রাস্তা ভরে গিয়েছিল। তো যখন নামাজ শেষে যেই চিত্রটি দেখলাম, ওইখানে তো আমার মনে হয় যে অনেক দলমত নির্বিশেষে অনেক লোক গিয়েছিল। তো সেখানে এক স্লোগান শুরু হলো। তখন কেউ কেউ বলতে থাকলো, আমি লক্ষ্য করতেছিলাম যে আমরা আপনাকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এটি ওইখানকার জনগণের প্রত্যাশা। আমি সেটার সাথে একমত কিনা সেটা তো ভিন্ন জিনিস। তো এটা জনগণ চাইতে পারে, সেই কথাগুলো আসতে পারে। তো এখন সেই জনগণের সেই প্রত্যাশা অনুযায়ী এই উপদেষ্টা পরিষদের সরকার 5 বছর থাকতে চাইবেন কিনা সেটা তো তাদের বিষয়। আমার মনে হয় সেটা চাইবেন না। চাইলে তো তারা নির্বাচনের যে রোডম্যাপের কথা বলেছেন, তারা নির্বাচনের একটা দিনক্ষণ নির্দিষ্ট করে না বললেও বলছে যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে, তার একটা ডেডলাইন তো তারা দিয়েছেন। তো সেখানে আমার মনে হয় যে সেই সময়টুকু দেওয়া উচিত। আমি আরেকটি
আবেদন রাখতে চাই রাজনৈতিক দলগুলোর প্রতি, যে শঙ্কার একটি জায়গা তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, সেটি হচ্ছে যে আমরা যেই পেশি শক্তির রাজনীতি বাংলাদেশে দেখেছি, যে পেশি শক্তির কারণে বিগত এই 16 বছরের 3টি নির্বাচন আমরা দেখেছি, সেখানে কোনো নির্বাচন হয়নি। একদল মানে ফ্যাসিবাদী দলের যে যারা ক্যাডার ছিল তাদের নিয়ন্ত্রণে ছিল সব কিছু, এবং তারা যেভাবে বলতো যে ইলেকশন ভোটের সেন্টারগুলো যেখানে যেভাবে চালাতো, কে কয়টা বাক্স ভরবে, কার নেতৃত্বে ভরবে, সেগুলো তারা ঠিক করে দিত, কে কয় ভোট দেবে। তো আমরা সেই পেশি শক্তির রাজনীতি তো বাংলাদেশে দেখতে চাই না। তো এখনও যদি সেই পেশি শক্তির কালচারটাকে পরিবর্তন না করা যায়, তাহলে আমাদের নির্বাচনের কথা বলি, নির্বাচন হবে কিন্তু সমস্যা তৈরি হবে, এই বিভেদের দেয়াল আবার তৈরি হবে মাঝখান দিয়ে। যে বিভেদের দেয়াল তৈরি করে 16 বছর এই সরকার ক্ষমতায় ছিল, আমরা এই বিভেদের রাজনীতি বাংলাদেশে এই ভূখণ্ডে আসছে ব্রিটিশদের মাধ্যমে আমরা বলি, সেই ধারাবাহিকতা এখনও রয়ে গেছে। এখন যদি সেই বিভেদের রাজনীতি দেখি ঐক্যের রাজনীতির পরিবর্তে, তাহলে আমরা কি পরিবর্তন করলাম? আমি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানাবো যে তারা তাদের অবস্থান থেকে তাদের দলীয় কর্মীদের ভিতরে যাতে এই সংস্কারটা নিয়ে আসতে পারে, যে পেশি শক্তি নয়, জনগণের মন জয় করে ভোট আদায় করা যায়, যে অর্থের বিনিময়, শক্তির বিনিময়, অস্ত্রের বিনিময়, যাতে ভোট টানবার অথবা মানুষকে ভয় দেখিয়ে ভোট নেবার কালচার বাংলাদেশে না থাকে। সেটি যদি সংস্কার করা যায়, তাহলে আমি মনে করি যে গুণগত পরিবর্তন রাজনীতিতে সেটি আসবে, আর সেটি আসলে যে গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি, সেই যাত্রা আমাদের সফল হবে। শহীদ ভাইয়ের সূত্র ধরে বলতে চাই যে গত 15 বছর আসলে বিএনপির বা বিরোধী দলগুলা বা যদি জনগণের কথাও বলি, যে তাদেরকে দাবি ছিল স্বচ্ছ নির্বাচনের, কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান সে চাওয়ার সাথে আরও কিছু আকাঙ্ক্ষা যুক্ত করেছে, মানে তরুণদের আকাঙ্ক্ষা। বিএনপিকে এই তরুণদের আকাঙ্ক্ষা ধরতে পারছে না বা বুঝতে পারছে না। দেখুন, বিএনপি তরুণদের আকাঙ্ক্ষাকে লালন করে এবং ধারণ করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি সবসময়ই এই সমন্বয়কদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন, আর আমাদের যারা দলের তরুণ তাদের সাথেও সবসময় মত বিনিময় করে থাকেন। আমরা চাই যে নতুন এবং পুরাতনের সমন্বয়ে আগামী দিনে গণতন্ত্রের যাত্রা শুরু হোক। এখন আমার সম্মানিত আলোচক যেটা বলছে যে ঈদের জামায়াতে স্লোগান, আমরা বাঙালিরা কিন্তু আমরা একটু আবেগের জাতি, সেই আবেগ আবার কিন্তু বেশি সময় থাকে না, এবং সেই কতজন স্লোগান দিয়েছে, এবং দেখতে হবে যে তারা কি কোনো উদ্দেশ্য নিয়ে স্লোগান দিয়েছে না স্বতঃস্ফূর্ত দিয়েছে। দিতেই পারে, আবার উদ্দেশ্য নিয়েও দিতে পারে। এইটাকে, এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করলে ভুল হবে। আমাদের সিদ্ধান্ত গ্রহণে সবসময় বস্তুনিষ্ঠতা থাকতে হবে। আমাদের সিদ্ধান্ত গ্রহণে কোনভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ওই চিন্তা করতে হবে। কে কজন স্লোগান দিল সেটা না। আমরাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংঘাতিকভাবে পছন্দ করি, শ্রদ্ধা করি, তিনি সেভাবেই শ্রদ্ধার মানুষ হয়ে থাকবেন। আরেকটা কথা, যে আমরা আর কোনো পেশি শক্তির নির্বাচন দেখতে চাই না, একমত। বাংলাদেশে আর কোনো পেশি শক্তির নির্বাচন না হোক, 5 বছর পর পর নির্বাচন হবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারা সংসদে আসবে। পরবর্তী নির্বাচনে তারা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে, তরুণদের প্রত্যাশা পূরণ করতে না পারে, ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে না পারে, এই গণ অভ্যুত্থানের চেতনাকে যদি ধারণ করতে, লালন করতে না পারে, তাহলে জনগণ তাদের ভোট দেবে না, আর কোনো পেশি শক্তির উদ্ভব হবে না। এটাই নতুন বাংলাদেশের চেতনা মনে করি। শহীদ ভাই, তরুণরা যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তারা একটি দল গঠন করেছেন, এনসিপি। তারা আসলে সাধারণ মানুষের কাছে তো কতটা প্রভাব ফেলতে পারছেন এখন পর্যন্ত, আপনার মূল্যায়ন কি? দেখুন, তরুণরা যে দলটি গঠন করেছে, সাধারণ মানুষের কাছে তাদের প্রভাব কতটা বিস্তার করতে পেরেছে এটি দেখার জন্য আরও কিছু সময় প্রয়োজন হবে। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা তো ছিল তরুণদের কাছে। তো সেটি আমরা যদি দেখি জুলাই বিপ্লবের পরে, তো সেই প্রত্যাশার জায়গা এখনও আছে, কিন্তু তরুণদের আলাদা রাজনৈতিক দল গঠন করে সেই প্রত্যাশা পূরণ করবার যে রাস্তায় তারা এগিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এটির জন্য সময় লাগবে। এখন সেখানে তরুণদের, এখন আমি এখান থেকে বলবো না যে তারা ভুল করেছেন, এই কথাটি আমি বলবো না, কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেখানে যদি
তাদের এই রাজনীতির মধ্যে যদি কোনো কুলুষতা ঢুকে যায়, যদি কিছু প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তাদের নিজেদেরকে যদি সেভ করতে না পারে, তাহলে খুব বেশি দূর আগাতে পারবে বলে আমি মনে করি না। সেই জায়গাটা যদি তারা নিশ্চিত করতে পারে যে না, আমরা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের রাজনৈতিক যে দলটি আমরা গঠন করেছি সেটি সেই আদর্শের উপরে দাঁড়িয়ে থেকে সামনের দিকে এগিয়ে যাবে, তো তারা হয়তো সামনে এই জন্য ধৈর্য ধরতে হবে। আর যদি সেটি তারা করতে না পারে, যেমন কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে তারা বড় বড় সমাবেশ করছে, টাকা কোথায় পাচ্ছে, তাদের অর্থের যোগান কে দিচ্ছে, সেটিতে তাদের পরিষ্কার করতে হবে। এই প্রশ্ন যদি তৈরি হয় জনগণের কাছে, জনগণ তাদেরকে যেমন সমর্থন দিয়েছে, আবার সমর্থন তুলে নিতেও তো দেরি করবে না, এটিও তাদের ভাবতে হবে। আর আমি যেটি বলতে চাই যে হ্যাঁ, তরুণরা যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে, মানে বিপ্লবের মধ্যে দিয়ে একটি পরিবর্তন এনে দিয়েছে, তাদেরকে আমরা সম্মানের জায়গায় রাখতে চাই। সেখানে আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব যে তাদের ভুল ত্রুটি হবে। আরেকটি রাজনৈতিক দল নতুন হয়েছে, আপত্তি নেই তো, এটাকে প্রতিদ্বন্দ্বী না মনে করে তাদেরকে দেন, এটি গণতন্ত্রের জন্য, আমাদের একটি গণতন্ত্রের সৌন্দর্য নতুন রাজনৈতিক দল, সেখানে তাদের ভুল ত্রুটিগুলো আমরা শুধরে দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এটি আমার আবেদন থাকবে। কেউ কেউ এটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, এটি আমার কাছে খুব কষ্ট লেগেছে, দৃষ্টিকটু মনে হয়েছে। এটি আমি মনে করি কোনো দলের কোনো নেতা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন, সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে, কিছু মেইন স্ট্রিম মিডিয়াতেও নিউজ হয়েছিল। তো আমরা সেই জায়গায় বলবো যে সেটি কোনো দলের মূল বক্তব্য না, এটি কোনো ব্যক্তির বক্তব্য হতে পারে। যেমন আমরা দেখেছি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে অনেক কথা বলেছে যে নাক দিয়ে দুধ পড়ে সেদিনকার ছেলে, সে কি রাজনীতির কি বোঝে, সে রাজনৈতিক দল করেছে। তারা রক্ত দিয়ে যে বিপ্লবটি সাধন করেছে, তাদের নেতৃত্ব দিয়েছে তারা, এটা তো সত্য। যিনি বলেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা, আমি একটু নামটা বললাম না, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি আবার সেই টকশোতেই বলেছেন যে যারা এদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমরা 71 সালে যখন দেশ স্বাধীন করেছি, তখন আমার নির্দেশে আমি যদি বলতাম 1 ডজনকে গুলি করে মেরে ফেলো, সেটাই হতো। তো সেটা যদি হয়, তাহলে এরা যে বিপ্লব করেছে, এরা যে গণ অভ্যুত্থান করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের দোষটা কোথায়? তারাও তো এই অসাধ্যকে সাধন করেছে। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে সম্মানের জায়গায় রেখে তাদেরকে স্পেস করে দিই, তারা তাদের কাজ করুক। রাজনৈতিক, এদেশের বড় রাজনৈতিক দল যারা আছে, তাদের যুগের পরে যুগ তাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স দেশের জনগণের সাথে সম্পৃক্ত। অন্য একটি প্রসঙ্গ যেতে চাই, আজম ভাই কিন্তু শুরু করতে চাই। যেহেতু নির্বাচন সংশ্লিষ্ট, কিন্তু প্রতিটা নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ করার একটি বিষয় আছে, অন্তত 3টে নির্বাচনের পরপর। এইবার আসলে এই সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা নাই। যে 2008 সালে সর্বশেষ যে আসন পুনর্বিন্যাস করা হয়েছিল, সেটার ভিত্তিতে 4টা নির্বাচন হয়েছে। এই বিষয়ে বিএনপির বক্তব্যটা কি? দেখুন, এটা নিয়ে বিএনপির বক্তব্য কি সেটা বিএনপির মুখপাত্র বলবেন, কিন্তু বিএনপির একজন কর্মী হিসেবে আমি মনে করি যে ওই সময়কার ওই ডিলিমিটেশনসটা, এই আসন বিন্যাসটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ছিল। অর্থাৎ নির্বাচনকে আরও বেশি বস্তুনিষ্ঠ করবার জন্যে না, নির্বাচনকে একটা দলকে হারানোর জন্য এই বিভিন্ন জায়গায় কাটছাট করে এইভাবে আসন বিন্যাস করা হয়েছিল, যে তখনকার সরকার এবং তখনকার নির্বাচন কমিশন সেজন্য কিন্তু অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে। কারণ আমরা দেখেছি যে সাংঘাতিক রকমের উদ্দেশ্য প্রণোদিত ছিলেন ওই সময়কার নির্বাচন কমিশন। এমনও দেখেছি যে বিএনপির গঠনতন্ত্র পর্যন্ত ছুঁড়ে ফেলেছে, যে আরে এটা কি কোনো, ওই সময় ডিলিমিটেশনে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিএনপি সহ যে তখনকার যে রাজনৈতিক দলগুলো, তখন বিএনপির একটা ছিল, জোটও ছিল, সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তারপরেও আপনার মনে থাকবার কথা যে এরপরেও তাদের ভয় কাটে নাই। এই রকম আসন বিন্যাস নিজেদের মতো করে করার পরেও কিন্তু তাদের আশঙ্কা কাটে নাই। আপনি এই সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এই সাম্প্রতিক কালের বক্তব্য শুনবেন যে ওই নির্বাচনটা ছিল একটা জালিয়াতির নির্বাচন, তিনি বলেছেন। তো আমরাও জানি যে এত কিছুর পরেও তাদের শঙ্কা কাটে নাই যে বিএনপি এবং তার জোট কি যেন যদি জিতে যায়, এই জন্যে ওই নির্বাচনটাও জালিয়াতির ছিল, যে কারণে
বিএনপির মতো দলকে 29টা আসন। আবার এরপরে আমরা দেখেছি সংসদে এরশাদ বলেছে যে সেনাবাহিনী আপনাদের পক্ষে ছিল, সেই জন্য জিতেছেন। আবার তখন শেখ হাসিনাও বলেছে ইচ্ছে করলে আরো কম সিট দিতে পারতাম। আপনার ইচ্ছাই না জনগণের ইচ্ছা। শহীদ ভাইয়ের মত কি? আপনি কি আজম ভাইয়ের সাথে একমত যে বিএনপি এবং বিএনপি অ্যালায়েন্সকে ক্ষতিগ্রস্ত করার জন্য আসলে 2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন এই ডিলিমিটেশন 130টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছিল এই সময়? আমি একমত পোষণ করেই বলছি যে তখন আসলে হয়েছে কি, যে ডিলিমিটেশনের যে বিষয়টা ছিল সেটি হলো ভোটের হিসাব করা হতো যে এই কনস্টিটিউয়েন্সির মধ্যে কত ভোট আছে এবং এইখানে ভোটের রেশিওটা কার কতটুকু। এখন দেখা যেত যে আমরা দেখেছি, আমি যেই আসনে ছিলাম, আমার বাড়ি যেখানে, সেখানে দেখেছি যে মাইনরিটির ভোটের একটা এলাকা আছে। তো সেই এলাকাটিকে দেখা গেল যে আমাদের একজন প্রার্থী ছিলেন, মানে আমাদের ওই এলাকাতে নৌকামার্গার একজন প্রার্থী ছিলেন, তিনি দেখলেন যে তিনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন, তখন ওই এলাকাটি তার মধ্যে কেটে নিয়ে আসার জন্য তিনি আবেদন করলেন এবং সেটি করা হলো। এভাবে সারা দেশে ভোটের হিসাব করে করে কোনখানকার ভোটের প্লাস মাইনাস করার পরে নিজের আসনগুলো আসবে, সেভাবে সেই এলাকাটি বিন্যাস করা হয়েছিল এবং এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল, যেটি বললেন। তো আমার মনে হয় যে নেক্সট ইলেকশনের আগে আমার মনে হয় সেই এলাকার পুনর্বিন্যাসটি দরকার হবে। কারণ হলো যে এটি যারা করেছিল সেটি পুনর্বিন্যাস করে এরপরে নির্বাচনটি হলে আমার মনে হয় যে প্রশ্ন তৈরি হয়েছিল সেই প্রশ্নের সমাধান হবে। আজম ভাই এবং শহীদ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করছি সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।